যে ব্যক্তি বা যে রাজনৈতিক দলের প্রতিনিধি নিজের মায়ের দায়িত্ব নিয়ে কাজ করতে পারে না, বা তার পরিষেবাটুকু, মায়ের যে ন্যূনতম পরিষেবা, একজন বৃদ্ধ মায়ের যে ন্যূনতম পরিষেবা সেটুকু তারা দিতে পারে না, তার জন্য মাকে যাদের আদালতে যেতে হয়। তো কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটারের কাছে আমার একটাই আবেদন নিবেদন, আপনারা একটু ভাববেন, চিন্তা করবেন যে সেই ব্যক্তি আদৌ কি কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের 2 লক্ষ বা 2.5 লক্ষ বা 2,10,000 ভোটার বা নাগরিকের 2 থেকে 2.5 লক্ষ নাগরিকের দায়িত্ব বা পরিষেবা কি দিতে পারবেন, নিতে পারবেন? এটা আমার প্রশ্ন। আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধের মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোমনাথ দত্ত। সোমনাথ দা, স্টিং নিউজে তোমাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ জানাই স্টিং নিউজকে, আপনাদের এই সকাল সকাল যে ইন্টারভিউটা দিচ্ছেন আপনারা, ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং স্টিং নিউজকেও ধন্যবাদ জানাই। সোমনাথ দা, একটা বিষয় দেখছি অন্যান্য প্রার্থীর বিষয়ে, যেটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে তারা তাদের মতো প্রচার করছে, কিন্তু তুমি একটা জিনিস আমি লক্ষ্য করছি, তুমি বাড়ি বাড়ি প্রচার, ছোট ছোট জনসভা, এইগুলোর ওপর বেশি জোর দিচ্ছ। দেখুন, এই বিষয়টা হচ্ছে আমার মনে হয়েছে এবং নেতৃত্ব আমাকে সেটা গাইড করেছে যে মানুষকে আমাদের আরো বেশি করে বোঝাতে হবে। কারণ মানুষ কোনো না কোনো কারণে আমাদেরকে ভুল বুঝেছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনে, 21 সালের বিধানসভা নির্বাচনে এবং লাস্ট যে 24 সালের লোকসভা নির্বাচন, সেখানেও আমরা দেখেছি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বা তৃণমূলের জোড়াফুলের প্রার্থীরা এই উত্তর বিধানসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দল বিজেপির থেকে পিছিয়ে ছিলেন। আচ্ছা, তো মানুষ তাদেরকে আশীর্বাদ করেছিলেন, মানুষ তাদের সমর্থন করেছিলেন, মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করে তাদের নির্বাচিত প্রতিনিধিও করেছিলেন। কিন্তু মানুষ বুঝেছেন যে এই ধরনের একটি রাজনৈতিক দল বিজেপিকে তারা নির্বাচিত করে নির্বাচনে তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করে তারা ভুল করেছিলেন। কারণ এই ধরনের প্রতিনিধিরা যারা নির্বাচিত হয়েছিলেন বিগত দিনে, বা মানুষ যাদেরকে ভোট দিয়েছিলেন, অনেক ক্ষেত্রে নির্বাচিত হননি, কিন্তু উত্তর বিধানসভা কেন্দ্রে তারা বহু ভোট বেশি পেয়েছিলেন, আমাদের থেকে বহুলাংশে এগিয়েছিলেন। তো সেই ধরনের মানুষগুলো পরবর্তীতে, এই মানুষগুলো সাধারণ মানুষের, এলাকাবাসীর, গরিব মানুষের, কৃষিজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের, একদম যারা তৃণমূল স্তরের মানুষ, সেই মানুষের খোঁজ খবর তারা কোনোদিন নেননি বা তাদের কর্মী সমর্থকরাও নেয়। তো সেই জায়গাটা আমরা মানুষকে বোঝাতে চাইছি যে আপনারা ভুল করে আগামী নির্বাচনে, মানে 26-এর এই 29 তারিখের এই বিধানসভা নির্বাচনে এই ভুলটা আর করবেন না দয়া করে। আমরা যারা সারা বছর আপনাদের পাশে থাকি, আপনাদের কাছে থাকি, আপনাদের প্রয়োজনে থাকি, বিশেষত তৃণমূলের সরকার আপনাদের যে পাশে থাকে, তাদের প্রকল্পগুলো নিয়ে আপনাদের সামাজিক পরিষেবা দেওয়ার চেষ্টা করে, তাদের পাশে থাকুন। এই কথাগুলো বলতে গেলে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে, মানুষকে কনভিন্স করতে হবে, মানুষের সমর্থন আদায় করতে হবে। আমরা সেই কাজটাই গুরুত্ব দিয়ে করছি। তাই জন্যই আমরা এই ছোট ছোট মিটিং করে মানুষের কাছে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং আমাকে নির্বাচিত করুন। তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে তোমরা প্রায়ই অভিযোগ করো, প্রায় বললেই ভুল হবে, সব সময়ই অভিযোগ করো যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে, ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছে। এই যে ধর্মীয় সুড়সুড়ি দেওয়া, এবার যদি বাংলায় বিজেপি ক্ষমতায় না আসে, সেটা হিন্দুদের পক্ষে খুব সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, অর্থাৎ হিন্দুরা বাঁচতে বিজেপিকে ভোট দাও, এই অভিযোগগুলো তোমরাই করো, তোমাদের বক্তব্যেই শোনা যায়। তাহলে সেই যে ধর্মীয় সুড়সুড়ির কথা, যে অভিযোগগুলি তোমরা করো, সেটার বিরুদ্ধে বা সেটার প্রতিরোধ করার জন্য তোমরা কি মানুষকে কিছু বোঝাচ্ছ বা বলছো? দেখুন, মানুষকে বোঝানো তো আমরা অবশ্যই করব। একটা রাজনৈতিক দলের কাজ নির্বাচনের প্রাক্কালে প্রতিটি রাজনৈতিক দল যেরকমভাবে মানুষের কাছে তাদের বক্তব্য, তাদের চিন্তা ভাবনা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরে,
আমরাও ঠিক সেরকম ভাবেই মানুষের কাছে আমাদের বক্তব্য, আপনাদের চিন্তা ভাবনা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে না, দেব। মানুষের সাথে তো কথা বলছো, অবশ্যই এবার সেখানে তুলে কি ধরছি। মানুষ কি ধর্মীয় সুশ্রুতিটা আমি নিচ্ছে? আসছি, সেটাতে আসছি। হুম। তো সেই পরিকল্পনাগুলো আমরা বলছি। আমরা কোনো এই ধরনের নেগেটিভ লাইনে ইলেকশন প্রচারে ক্যাম্পেনে আমরা নেই। আমরা এটাতে বিশ্বাসীও না। আমরা বিশ্বাসী উন্নয়নের কাজে। আমরা বিশ্বাসী সামগ্রিকভাবে মানুষের যে প্রকল্প নিলে উন্নয়ন হবে, কাজে লাগবে তাদের, তাতে বিশ্বাসী। তাই এই ধরনের নেগেটিভ যে লাইন, যে মানুষের ধর্মীয় বিভেদের ফলে এই হবে, অমুক রাজনৈতিক দল না আসলে ওটা হবে, অমুক রাজনৈতিক দল আসলে এটা হবে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা, এই ধরনের বক্তব্য আমাদের প্রচারের বিষয়বস্তু নয়। তাহলে তোমরা কি সেখানে গিয়ে মমতা সরকারের যে উন্নয়ন, তৃণমূল সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নটাই কি তুলে ধরছো? আমরা সেই উন্নয়ন যেমন তুলে ধরছি, তার পাশাপাশি আপনি যেটা বললেন যে এই যে বিভেদের রাজনীতি, এই বিভেদের রাজনীতির মধ্যে আমরা ঢুকতে চাইনি, আচ্ছা। চাইও না। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে সকলকে নিয়ে একসাথে, একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে সর্বধর্ম সমন্বয় করে চলবে। আমাদের নেত্রীর সেটাই বার্তা, আমরাও সেই বার্তা সর্বতোভাবে দিয়ে থাকি। বিভেদের রাজনীতির মধ্যে ধর্মীয় ভাবাবেগকে উস্কে দিয়ে রাজনীতি করা, এটা আমাদের কাজ না, আচ্ছা। এটা আমরা করব। কৃষ্ণনগর পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে কৃষ্ণনগরের মানুষের অনেক অভিযোগ আছে, তো সে বিষয়ে মানুষকে কি আশ্বাস দিচ্ছ তুমি নির্বাচিত হলে? কৃষ্ণনগর পৌরসভা এলাকার যে সমস্ত মানুষরা আছে তারা যে সঠিক পরিষেবাটা পাবে, সে বিষয়ে তুমি কতটা আশ্বস্ত করছো? দেখুন, কৃষ্ণনগর পৌরসভা এলাকার যে নাগরিক পরিষেবা, সেই নাগরিক পরিষেবায় কিছু সমস্যা অবশ্যই ছিল। বাস্তবে সেটা বিভিন্ন সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে দেখা গেছে, এটা আমরা জানি। তো এই কথাটাকে গোপন করা বা এই কথাটা থেকে এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। সমস্যা ছিল, এবং শুধু অনেক জায়গাতেই ছিল, শুধু পৌরসভাতে ছিল এমনটা নয়, বাংলাতেও কিছু কিছু জায়গায় এই নাগরিক পরিষেবার কিছু ত্রুটি বিচ্যুতি ছিল বলেই আমাদেরকে ভাবতে হয়নি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু সেটা ভেবেছেন। আচ্ছা। ভেবে কি করেছেন? পাড়ায় সমাধানের মতন প্রকল্প নিয়ে এসছেন, যাতে নাগরিকরা তার ন্যূনতম পরিষেবা যেটুকু বাকি ছিল, নির্বাচনের প্রাক্কালে যে পরিষেবাগুলো অনেক ক্ষেত্রে ছোট ছোট জায়গায়, ওয়ার্ডে, বুথ স্তরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সেই জায়গাগুলো যেগুলো বাকি ছিল, সেই পরিষেবাগুলো তার বেশিরভাগটাই তিনি করে দিয়েছেন পাড়ায় সমাধানের মাধ্যমে। আমি সমস্যা না থাকলে আমি নির্বাচিত হয়ে তো কোনো সমাধান করার আমার কাছে সাবজেক্ট থাকবে না। ঠিক। ব্যাপারটা এরকম। একদম। কিন্তু আমি করব, সেটা আমি পরিকল্পনাতে পরে আসছি। বাস্তবে যেটা আমরা করেছি, করতে পেরেছি, সেটা আমি একটু বলে নিই, আমাকে একটু সময় দিই। তো সেই পাড়ায় সমাধানের মাধ্যমে সেই প্রকল্পগুলো হয়ে গেছে। এখন কৃষ্ণনগর শহরে আপনি ভেতরে গিয়ে গলিতে গলিতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন রাস্তার ড্রেন সংস্কারের যে কাজগুলো, সেগুলো প্রায় অধিকাংশ 80 থেকে 90% কাজ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাতিস্তম্ভ বসেছে। তা সত্ত্বেও কিছু সমস্যা রয়েছে। যেমন আপনি বলছেন, দেখা যাবে যে লাইটের কিছু সমস্যা ওয়ার্ডে ওয়ার্ডে রয়েছে, আর এই কিছু ময়লা পরিষ্কার বা কনজারভেন্সি, নাগরিক পরিষেবা কনজারভেন্সি ডিপার্টমেন্টের কিছু সমস্যা মাঝে মধ্যে হচ্ছে। এগুলো লেবার নিয়ে কাজ, তো কিছু জটিলতা থাকে। আর যেহেতু এমসিসি চালু হয়ে গেছে, তাই আমরা অতিরিক্ত কোনো কিছু করতে পারে না পৌরসভা বা তার কর্তৃপক্ষ। সেই কারণে হয়তো একটু জটিলতা হচ্ছে। এটা আমরা আশাবাদী এবং এটা আমরা খুব বিশ্বাসও করি যে খুব অল্প সময়ের মধ্যে, মানে খুবই অল্প সময়ের মধ্যে, মানে ওর পরবর্তী সময়ে এই পরিষেবা সংক্রান্ত যেটুকু ত্রুটি বিচ্যুতি বা গ্যাপ আছে, সেটা মিটে যাবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির এইদিকে নজর আছেন সর্বদা, উনি খুব সহজেই এটা মিটিয়ে দেবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তোমার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী কৃষ্ণনগর উত্তরে তারক চ্যাটার্জিকে নিয়ে তোমাকে যদি আমি 1 মিনিট সময় দিই বলতে, তুমি কি বলবো? তিনি তার মাকে দেখেন না, এবং মাকে না দেখার কারণে মা আজ থেকে কিছু বছর আগে, অনেক দিন আগেই তার বিরুদ্ধে আদালতে গেছেন। আদালতে গিয়ে আমাদের আইন অনুযায়ী মেনটেনেন্সের একটা মামলা মা বা বাবা করতে পারে ছেলের বিরুদ্ধে, আবার স্বামী এগেনস্টে স্ত্রীও করে, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীর এগেনস্টে স্বামীও করে। তো সেই রকম একটি মামলা আইন অনুযায়ী মা আদালতে গিয়ে করেছিলেন, এবং আদালত তাকে রায় দিয়েছিলেন যে 8,000 টাকা করে
ক্ষতিপূরণ দিতে হবে। সেটা নিউজ পেপারেও কিন্তু প্রকাশিত হয়েছে। এটা আমরা নিউজ পেপারে শুনেছি। বিষয়টা এখানে যে এটা কোনো নতুন ঘটনা বা এটা হঠাৎ কারোর বানানো ঘটনা নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অনেক দিন আগেকার ঘটনা। মানে উনি তার মাকে দেখেন না বলে যে ঘটনাটা আমরা এখন জানতে পারছি, এটা অনেক দিন আগেকার একটা ঘটনা, যেটা তার মা ফেস করেছেন, এবং ফেস করেছেন বলেন সেই সমস্যায় পড়েছেন বলে তিনি বাঁচতে এবং তার চিকিৎসা বা অন্যান্য সমস্যার সমাধান করার জন্য আদালতের কাছে গিয়েছেন উপায় না পেয়ে, এবং আদালত তাকে আদেশ দিয়েছেন 8,000 টাকা করে দিতে হবে। এটাই আমরা শুনেছি। উনি তো বলছেন সব মিটে গেছে, আমাদের সমস্যা ছিল মিটে গেছে। না না, এটা মেটে না। এটারও একটা মজা আছে। যে কথাটা উনি বলছেন, আইনের যারা আমরা আইন আছি, আইনজীবী হিসেবে আমি বলছি বা আমাদের যতটুকু নলেজে আছে, এটা অর্ডার অলরেডি হয়ে গেছে। এটা পার্মানেন্টলি ডিসলভ না হলেও এটার একটা অর্ডার যেহেতু হয়ে গেছে, এটা অর্ডারটা ক্যারি চলবে, অর্ডারটা ক্যারি আউট করতে হবে। আচ্ছা, অর্ডারটাকে এমন নয় যে মামলাটা উনি উইথড্র করে নিলেও এই মামলাটা চলবে। কিছু কিছু উইথড্র হয় না এই মামলাগুলো। মেনটেন্যান্সের মামলা মানে এটা অর্ডার হয়ে গেছে, 8,000 টাকা করে উনি দেবেন। এরপরে যদি উনি 8,000 টাকা না দেন, তখন উনি যদি এক্সিকিউশন করেন তাহলে এক্সিকিউশন কেস ফাইল করবেন, এবং কোর্ট মারফত বা প্রশাসন মারফত তখন 8,000 টাকা আদায় করে মাকে দেবেন ছেলের কাছ থেকে নিয়ে। এটা আইনে রয়েছে। আচ্ছা, তো এই মামলা মিটে যাওয়ার কিছু নেই, অলরেডি এটার অর্ডার হয়ে ডিসপোজ অফ হয়ে গেছে বলেই আমরা শুনেছি। এইবার এই ধরনের মামলাগুলো কন্টিনিউয়েশন থাকে, পেন্ডিং থাকে, কিন্তু অর্ডারটা হয়ে গেছে। অর্ডারটা 8,000 টাকার অর্ডারটা আমি শুনেছি যেটা সংবাদ মাধ্যমে দেখেছি হয়েছে। তো যাই হোক, সেটা বিষয় নয়। তো মিটে কিছুই যায়নি, বা মিটে যাওয়া না যাওয়া নিয়ে আমাদেরও কোনো বক্তব্য নেই। ওনার মা অভিযোগ করেছিলেন, ওনার মা যদি মিটে যায় উনি বলে থাকেন, তাহলে মিটে গেছেন। 8,000 টাকা করে নিশ্চয়ই দিচ্ছেন, তাই জন্য মিটে গেছে। তো মাকে টাকা দিয়েছেন, এটার মধ্যে নতুনত্বের কিছু নেই, দেওয়াটাই উচিত। তবে আমার একটাই বক্তব্য, যে ব্যক্তি বা যে রাজনৈতিক দলের একজন প্রতিনিধি, তার পরিবারের প্রধান, যার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, আমাদের প্রত্যেকের কাছে মা হচ্ছে সবার আগে, তারপরে অনেক কিছু। কারণ মায়ের থেকেই আমাদের সমস্ত কিছু, মায়ের কোলেই আমাদের শিক্ষা, মায়ের কাছেই আমাদের শিক্ষা। তো সেখানে মায়ের স্থানটা সবার আগে থাকায়, মাকে দেখাশোনা, মাকে ভালোবাসা, মার কাছ থেকে বকা নেওয়া, আদর নেওয়া, এটা আমাদের কাজ বা এটাই আমাদের নিত্যদিনের রুটিনের মধ্যে পড়ে। তো সেই কারণেই আমি বলবো যে, কারণ এটা কখনোই সম্ভব না যে ব্যক্তি তার পরিবারের প্রধান ব্যক্তিত্বের দায়িত্ব নিতে পারে না, মায়ের দায়িত্ব নিতে পারে না, সে কখনোই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের এই 2-2.5 লক্ষ মানুষের দায়িত্ব এবং পরিষেবা দায়িত্ব নিতে পারবেন না। এটা আমরা মনে করি, এবং মানুষও আমাদের সাথে একমত, এবং মানুষও এই বিষয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করবে। রাজনৈতিক লড়াই বলতে প্রার্থী হিসাবে তিনি দাঁড়িয়েছেন, তবে আমার মনে হয়েছে যেটা তার জীবনযাত্রা বা তার বিগত দিনের জীবনের যে কাহিনী, মানুষ সেটা গ্রহণ করছে না, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে আর না। তার বিরুদ্ধে তো একটা অভিযোগ উঠেছে, নিউজ পেপার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে খবরও হয়েছে, তার মাই অভিযোগ করেছেন। তো এই যে ব্যক্তি প্রার্থীর বিরুদ্ধে এই যে অভিযোগ, তার মা অভিযোগ করছে ছেলের বিরুদ্ধে, তো এইটা কি মানুষ ভালোভাবে নিচ্ছে? না না, তুমি তো ওটাই মানুষের কাছে যাচ্ছ। এইটাই তো আমি বললাম আপনাকে, যে প্রার্থী বিষয়ে আমার যেটুকু বলা, সেটা আপনি যেটা বললেন, ব্যক্তিগত বিরোধী রাজনৈতিক দল, আমার আলাদা করে অ্যাজ বলার কিছু নেই, সেরকম বিষয়ও নয়। কিন্তু আমি যেটুকু বুঝেছি, মানুষ তাকে তার এই বিগত দিনের যা কর্মকাণ্ড, সেই গ্রহণ কর্মকাণ্ডের করছে না ভিত্তিতে, করছে না? সেই কর্মকাণ্ডের ভিত্তিতে মানুষ তাকে গ্রহণ করছে না, অ্যাকসেপ্ট করছেন না। আচ্ছা, তো আমার প্রশ্ন হলো, আজকে প্রচারের শেষ দিন, এই প্রচারের শেষ দিনে তোমার কি মনে হচ্ছে যে হাওয়া কোন দিকে, পাল কোন দিকে বইছে? হাওয়া কোন দিকে, পাল কোন দিকে বলতে পারবো না। মানুষ আমাকে আশীর্বাদ করছেন, সমর্থন করছেন, তৃণমূল কংগ্রেসের পাশে আছেন, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করবেন তাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার। এতদিন তো মানুষের সঙ্গে ঘুরলে, কথা বললে, সেখানে তো একটা হাওয়া তো নিশ্চয়ই বোঝা যায়, এটাই তো এবং বলছি, সেই হাওয়াতেই হাওয়া বলতে হাওয়া নয় শুধু, মানুষের আশীর্বাদ আমি পাচ্ছি বা পেয়েছি। আগামী দিনে মানুষ 29 তারিখে গোলাপ ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এটা আমি দৃঢ় বিশ্বাস, এটা আমার।
সোমনাথ দা, আজকে প্রচারের শেষ দিন। এই প্রচারের শেষ দিনে কৃষ্ণনগর উত্তরের মানুষের কাছে তোমার কি বার্তা থাকবে? কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে আমার মিনতি, আমার আবেদন, আমার নিবেদন, আপনারা আমাকে জোড়া ফুল চিহ্নে আগামী 29 তারিখ ইভিএম এর 5 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করুন আপনাদের প্রতিনিধি হিসাবে। কারণ আমি আপনাদের হয়ে, আপনাদের কাছের ছেলে, কাজের ছেলে হয়ে আগামী দিনে, আগামী 5 বছর আপনাদের যাতে পাশে থেকে আপনাদের পরিষেবার সমস্ত কাজ করতে পারি, এই আশীর্বাদ আমাকে করবেন, সমর্থন করবেন। জোড়া ফুলে আমাকে 5 নম্বরে বোতামে ভোটটা দেবেন। নমস্কার। আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। নমস্কার।